আজ আমি এমন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। সাধারণভাবে আমি যে ধরনের বিষয় নিয়ে আলোচনা করি তার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিছুটা আলাদা, এবং আমার আপনার প্রত্যেকের জীবনে অত্যন্ত একটা শুভ মুহূর্তের ঠিক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেব দত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগামী 22শে জানুয়ারি 2024 সোমবার রাম মন্দিরের শুভ উদ্ঘাটনের ঠিক প্রাক মুহূর্তে আমি আপনাদের কাছে আলোচনা করতে এসেছি যে এই রাম মন্দিরের কি মাহাত্ম্য রয়েছে, কি বিশেষত্ব রয়েছে, এবং কেন এই রাম মন্দির নিয়ে আমরা সবাই এতটা এক্সাইটেড থাকব, এবং রাম মন্দিরের গুরুত্বটা কি। তাহলে চলুন, এই পর্বে আমি আপনাদের জানাতে চলেছি এমন 15খানা ফ্যাক্ট যেটা রাম মন্দিরকে অন্য সবার থেকে আলাদা করেছে। তার সাথে সাথে প্রতি পর্বের মতো এই পর্বেও আপনাদের জন্য থাকবে এই পর্বের সাথে জুড়ে থাকা একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3জন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আর যারা প্রথম আমার এই ভিডিওটা দেখছেন, এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো আপনি যদি ইউটিউব চ্যানেলে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা পেজটাকে লাইক ও ফলো করুন, যাতে ভবিষ্যতে যখনই আমি এরকম কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই এমন কি 15খানা ফ্যাক্ট এই রাম মন্দিরের সাথে জুড়ে রয়েছে। তার আগে বলবো, দেখুন, রাম মন্দিরের সাথে কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলার বা বাঙালির একটা আত্মিক যোগাযোগ আছে। আমাদের অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, এই দুর্গাপুজোটা কিন্তু চৈত্র মাসে হয় না। আমরা দুর্গাপুজো পালন করি শরৎকালে, অকাল বোধন যিনি করেছিলেন রামচন্দ্র। সুতরাং যে রামচন্দ্রের অকাল বোধন আমরা শ্রেষ্ঠ উৎসব হিসাবে গ্রহণ করেছি, আমাদের মনের মণিকোঠায় নিয়ে নিয়েছি, সেই অকাল বোধন যিনি করেছিলেন সেই রামচন্দ্র তো আমাদের নিজেদের। তার সত্তার সাথে আমাদের বাঙালির সত্তা অত্যন্তভাবে জড়িত রয়েছে। সুতরাং রামচন্দ্র কিন্তু আমাদের, তার অস্মিতা মানে আমাদের অস্মিতা। সেই কারণেই কিন্তু কৃত্তিবাস ওঝা রামায়ণকে কিন্তু বাংলায় অনুবাদ করেছিলেন, যে কারণে আমরা কৃত্তিবাসী রামায়ণ বলে থাকি। আরো অনেক ফ্যাক্ট আছে রামের সাথে বাঙালি সত্তার, যেটা নিয়ে আমার আলোচনার বিষয় এটা নয়, সেটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে আপনারা যদি চান আমি আরেকটা ভিডিও বানাবো। কিন্তু আজকের বিষয় হচ্ছে এই যে প্রাক মুহূর্ত আমরা দাঁড়িয়ে আছি, সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, সারা পৃথিবীর মানুষ অপেক্ষা করছেন এই রাম মন্দিরের উদ্বোধনের দিন। কেন রাম মন্দির সবার থেকে আলাদা, চলুন দেখে নিই 1 নম্বর থেকে 15 নম্বর পয়েন্ট। আপনাদের অনেকেরই মনে হতে পারে যে 22শে জানুয়ারিকেই কেন চয়েস করা হলো রাম মন্দিরের প্রতিষ্ঠা বা রাম মূর্তির প্রতিষ্ঠার দিন হিসেবে। তার কারণ আমরা প্রত্যেকেই জানি যে রামের জন্ম হয়েছিল অভিজিৎ নক্ষত্রের মুহূর্ত, এবং এই অভিজিৎ নক্ষত্রের মুহূর্ত 22শে জানুয়ারি সকাল 11:51 থেকে দুপুর 12:33 পর্যন্ত। এবং সেই কারণেই কিন্তু ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার জন্য ওই দিনটাকে পছন্দ করা হয়েছে বা ওই দিনটাকে বেছে নেওয়া হয়েছে অভিজিৎ মুহূর্ত বলে। 2, বাস্তুকে পুরোপুরি মেনে এই রাম মন্দিরকে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে। যখন আপনি রাম মন্দিরকে যদি সামনে থেকে দেখেন তাহলে তার উপরে একদম শিখরে যে ধর্ম ধ্বজা লাগানো রয়েছে, সেই ধ্বজার ডিরেকশন কিন্তু পশ্চিমের ডিরেকশনে রয়েছে, আর ফ্রন্ট কিন্তু পূর্ব ডিরেকশনে রয়েছে, আর তার রাইট সাইড নর্থ ডিরেকশন এবং লেফট সাইড কিন্তু দক্ষিণ ডিরেকশনে রয়েছে। এবং মন্দিরের কাছাকাছি সীতা কুম্ভ স্থাপন করা হয়েছে, এবং এবং যার চারদিকে ভগবান সূর্য, ভগবতী দেবী, গণেশজি এবং শিবজির মন্দির রয়েছে। এবং নর্থ আর সাউথে
নর্থের দিকে মাতা অন্নপূর্ণাকে রাখা হয়েছে, প্রতিষ্ঠা করা রয়েছে, এবং দক্ষিণ দিকে রামের পরম ভক্ত হনুমানজির মন্দির বানানো রয়েছে। 3, রাম মন্দির যিনি তৈরি করেছেন, যে আর্কিটেক্ট যিনি নকশাটা তৈরি করেছেন, তার নাম হচ্ছে চন্দ্রকান্ত সম্পুরা। চন্দ্রকান্ত সম্পুরা সেই ফেমাস ফ্যামিলি থেকে বিলংস করেন যে ফ্যামিলি সোমনাথ মন্দির, অক্ষরধাম মন্দির, বিড়লা মন্দিরের মতো 100খানা বা 100রও বেশি অতি প্রাচীন থেকে শুরু করে বিভিন্ন পবিত্র মন্দিরের ডিজাইন তৈরি করেছিল যে ফ্যামিলি। নাম্বার 4, আর একটা গুরুত্বপূর্ণ আর্কিওলজিক্যাল ফ্যাক্টস, রাম মন্দিরের ঠিক 2000 ফুট নিচে একটা টাইম ক্যাপসুল রাখা হয়েছে, যেখানে রাম এবং অযোধ্যার সাথে জুড়ে রয়েছে এরকম সমস্ত ইতিহাস, সমস্ত নথি সেখানে লিপিবদ্ধ করা রয়েছে, যাতে আজ থেকে 1000 বছর বাদেও কেউ যদি রাম মন্দির সম্পর্কে জানতে চায় তাহলে পুরো হিস্ট্রি সেখান থেকে সে জানতে পারবে। 5, ভগবান রামজির যে মূর্তি, সেই মূর্তি বানানো হয়েছে 6 লক্ষ বছরের পুরনো শালগ্রাম শিলা থেকে, এবং এই শিলা নেপাল থেকে নিয়ে আসা হয়েছে, এবং এই পাথর বলা হয় যে ভগবান বিষ্ণুর স্বরূপ হিসাবে মানা হয়, এবং ভগবান রাম তো বিষ্ণুরই অবতার। 6, রাম মন্দির প্রাচীন পদ্ধতিতে বানানো হয়েছে, এবং যে কারণে মন্দিরে কোনো স্টিল বা লোহা প্রয়োগ করা হয়নি, যাতে হাজার হাজার বছর রাম মন্দির টিকে থাকে, কোনো রকম মরচে বা কোনো রকম কোনো সমস্যা যেন না হয়। শুধু তা নয়, 6.5 রিক্টার স্কেলের ম্যাগনিটিউড অনুযায়ী আর্থকোয়েক পর্যন্ত এই রাম মন্দির সহজে ঝেলতে পারবে, সহ্য করতে পারবে, তাতে কোনো রকম কোনো ক্ষতি হবে না। 7, আপনারা কি জানেন রাম মন্দিরের যে নিচের মাটি, সেই মাটি বা ভূমি, সেই ভূমি 2587 আলাদা আলাদা পবিত্র স্থান থেকে নিয়ে আসা হয়েছে, যেমন ধরুন গঙ্গা, হলদিঘাটি, গোল্ডেন টেম্পল, ঝাঁসি, যমুনাত্রী, বদ্রীনাথ, এরকম বিভিন্ন জায়গা থেকে। 8, দেশের বিভিন্ন জায়গা থেকে রাম মন্দিরের জন্য বিভিন্ন উপহার পাঠানো হয়েছে, তার মধ্যে রামলালার যে চরণ পাদুকা 1 কিলো সোনা আর 7 কিলো রূপো দিয়ে তৈরি হয়েছে। নাম্বার 9, রাম মন্দিরের যে উদ্ঘাটন, সেই উদ্বোধনের যে সমারোহ, সেখানে 25,000 যজ্ঞকুণ্ড তৈরি করা হয়েছে, এবং যখন উদ্বোধন হবে, উদ্ঘাটন যখন হবে, তখন সেগুলো সবকটাই একসাথে জ্বালানো হবে, সেই যজ্ঞকুণ্ডগুলো। 10, রাম মন্দিরে 2100 কেজির ওজনের ঘন্টা লাগানো হয়েছে, যেটা 6 ফিট লম্বা এবং 5 ফিট চওড়া। শুধু তাই নয়, এটা যখন বাজানো হবে, রাম মন্দির থেকে 10 কিলোমিটার দূর অবধি তার আওয়াজ শুনতে পাওয়া যাবে। 11, এই মন্দিরের উদ্ঘাটনের জন্য 108 ফুট লম্বা ধূপকাঠি তৈরি করা হয়েছে, এবং যে ধূপকাঠি 2 মাস অবধি জ্বলবে। 12, রাম মন্দিরে যে ঘড়ি লাগানো রয়েছে, সেই ঘড়িতে 9টা দেশের সময় একসাথে দেখা যাবে। 13, সুরাট থেকে তৈরি হয়েছে রাম মন্দিরের থিমে তৈরি হীরের একটা হার, যেখানে 5,000 আমেরিকান ডায়মন্ড লাগানো রয়েছে। 14, মন্দিরে যে ইট ব্যবহার করা হয়েছে মন্দির গাঁথতে, প্রতিটা ইটে শ্রীরাম লেখা রয়েছে, এবং এই ইটের মধ্যে এমনও ইট রয়েছে যেটা 30 বছরের পুরনো, এবং যাকে মানে রামশিলা হিসাবেও মানা হচ্ছে। 15, রাম মন্দিরের গ্রাউন্ড ফ্লোরে যে ডিজাইন করা হয়েছে, সেখানে রামের ছোট থেকে তার জীবনের বিভিন্ন ঘটনাকে সেখানে দেখানো রয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গের সাথে 3টে ঘটনা জুড়ে রয়েছে রাম মন্দিরের। নাম্বার 1, সম্প্রীতির আর একটা বড় সূত্র এই রাম মন্দির জুড়ে রয়েছে। অন্যান্য তো রয়েছে, অন্যান্য ক্ষেত্রে অন্যান্য জায়গার সম্প্রীতির বিভিন্ন নিদর্শন তো রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের সাথে রাম মন্দিরের সম্প্রীতির উদাহরণ, সেই উদাহরণ রেখেছেন দত্তপুকুর, উত্তর 24 পরগনার জামাল উদ্দিন, যার তৈরি 2টো রামচন্দ্রের মূর্তি স্থান পেতে চলেছে এই অযোধ্যার রাম জন্মভূমিতে, রাম মন্দিরে। 2,
এবার চলে যাব নদিয়া জেলার কৃষ্ণনগরে, যেখানে বিশ্বজিৎ মজুমদারের তৈরি রামের এবং তার জন্মের সাথে জুড়ে থাকা বিভিন্ন মূর্তি, টেরাকোটার মূর্তি স্থান পাবে যে ধর্মপথ, সেই ধর্মপথের দুধারে। নাম্বার 3 চলে যাব নদীর ওপার চন্দননগর, যার আলোকসজ্জায় সজ্জিত হতে চলেছে এই রাম মন্দির এবং সেই রাম মন্দিরের উদ্ঘাটন অনুষ্ঠান। সেখানে যে মনোজবাবু রয়েছেন চন্দননগরের, তার হাতের আলোতেই সাজতে চলেছে সেই দিন রাম মন্দিরের উদযাপন। এই 15টা পয়েন্ট ছাড়াও আরো যে 3টে এক্সট্রা পয়েন্ট দিলাম, তার বাইরেও যদি আপনারা কিছু জানেন বা আপনাদের যদি আরো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাতে আমি নিজেও সমৃদ্ধ হব। পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরো যদি অন্যান্য বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব ভবিষ্যতে আরো এরকম ভিডিও আপনাদের জন্য বানানোর ক্ষেত্রে। এবারে আসবো আপনাদের জন্য প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি রাম মন্দিরের যে ঘন্টা, সেই ঘন্টার ওজন কত। আবার বলছি, আমি যে উল্লেখ করেছি এই মন্দিরে অর্থাৎ রাম মন্দিরের যে ঘন্টা লাগানো হবে, সেই ঘন্টার ওজন কত। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে প্রতিবারের মতো লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3জন সঠিক উত্তরদাতাদের বেছে নেব। তাদের এবং তাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আর এই পরিষেবা আমার তরফ থেকে সম্পূর্ণভাবে বিনামূল্যে থাকবে। তাহলে রাম জন্মভূমি, রাম মন্দিরের শুভ উদ্ঘাটনের প্রাক মুহূর্তে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে আমার এইরকমই কোনো ভিডিওতে। তবে একটা কথা যেতে যেতে বলে দিই, 22শে জানুয়ারি 2024 আমি আপনাদের সাথে নিয়ে আসতে চলেছি আমার হিন্দি চ্যানেল অ্যাস্ট্রো আচারিয়া। আপনারা সবাই জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন। নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব। নমস্কার।